নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে চৈত্র মাস এবং এই চৈত্র মাস শেষ হওয়ার আগেই অর্থাৎ চৈত্র সংক্রান্তির ঠিক আগেই মায়েরা যে ব্রতটি পালন করেন সেটা হচ্ছে নীল ষষ্ঠীর ব্রত। আমার সন্তান যেন থাকে ধুতে ভাতে, বাংলার মায়েদের এই চিরন্তন প্রার্থনাই ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতয়। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস করে সন্তানের মঙ্গল কামনায় করে থাকেন মায়েরা এই ব্রত। তাই সেই সমস্ত মায়েদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি বানানো হয়েছে। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর অর্থাৎ 2026 সালে নীল পুজো কবে পড়েছে, 12ই এপ্রিল নাকি 13ই এপ্রিল। নীলের বাতি দান ছাড়া নীলের পুজো কিন্তু অসম্পূর্ণ। বাতি দান করার শুভ সময় কখন, এই পুজোতে কি কি উপকরণ সামগ্রী অবশ্যই লাগবে এবং এই ব্রত করলে কি কি নিয়মবিধি অবশ্যই পালন করতে হবে, সমস্ত কিছু থাকছে আজকের পর্বে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হয়। চলুন বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই যে নীলের পুজো কেন করা হয়। নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি আর এর পরের দিন পয়লা বৈশাখ। গ্রাম বাংলায় চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো করা হয়। চড়ক উপলক্ষে গাজনের মেলা বসে গ্রাম বাংলার অনেক স্থানে। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। দক্ষযজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন তিনি। নীলাবতী নামের এই কন্যার শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ। সেই কারণে নীলষষ্ঠী, চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসাবে পালিত হয় অনেক জায়গায়। গাজনের সময় শিব ও পার্বতী সেজে অনেকেই গ্রাম বাংলায় ঘুরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করেন। প্রাচীন কাল থেকেই এদিন মহাদেব ও নীলচণ্ডিকার বিবাহের দিন হিসাবে পালিত হয়ে আসছে। তবে নীল ষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনা করে উপবাস রাখার প্রথা অনেক পরে শুরু হয়। এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর বারবার সন্তান জন্মেই মারা যাচ্ছিল। মনের দুঃখে তারা সংসার ত্যাগ করে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়েন। বারাণসীতে আসার পর সেখানে এক বৃদ্ধা এসে ওই ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো করার পরামর্শ দেন। সন্তান লাভ করতে সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধে শিবের ঘরে বাতি জ্বালিয়ে জল খাওয়ার উপদেশ দেন তিনি। এইভাবেই শুরু হয় নীল ষষ্ঠীতে মায়েদের সন্তানের মঙ্গল কামনায় ব্রত রাখার প্রথা। তাই বন্ধুরা, পঞ্জিকাতে ষষ্ঠী তিথি না হলেও নীলের এই পুজোকে নীল ষষ্ঠী বলা হয়ে থাকে, কারণ সন্তানের মঙ্গল কামনায়, তাদের দীর্ঘ জীবন কামনায় মায়েরা এই ব্রত করে থাকেন। এবার আমি বলে দেব কারা এই ব্রত করতে পারবেন। সাধারণত হিন্দু বিবাহিত রমণীরা বিয়ের পরে এবং সন্তান লাভের পরে এই ব্রত করে থাকেন। তবে বন্ধুরা, যদি সন্তানের কামনা থাকে অর্থাৎ সন্তান লাভের জন্য বিবাহিত মেয়েরাও এই ব্রত করতে পারেন। ব্রতের নিয়ম, এই ব্রত নিষ্ঠা ভরে পালন করতে হবে। ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং ব্রতের দিন সারাদিন উপবাস রাখতে হবে। নির্জলা উপবাসই রাখার নিয়ম। তবে যাদের অসুবিধা আছে তারা সামান্য জল বা ফলাহার করতে পারেন একবার। এবং সন্ধেবেলা এই পুজো হয়। সন্ধেবেলা দেবাদিদেব মহাদেবের পুজো দিয়ে এবং নীলের বাতি ধরিয়ে, নীলের বাতি অর্থাৎ ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হয়। যার যে কটি সন্তান তারা সে কটি প্রদীপ প্রজ্বলিত করেন এবং তারপরই এই ব্রত সম্পন্ন হয়। এই ব্রত সম্পন্ন হয়ে যাওয়ার পরে অনেকে সাবু মাখা খেয়ে থাকেন বা অনেকে চালের তৈরি কোনো জিনিস না খেয়ে লুচি পরোটাও খেয়ে থাকেন, কিন্তু সেটা ব্রত সম্পন্ন হয়ে যাবার পরে।
আবার অনেকেই আছেন যারা সেই দিন কোনো রকম গরম খাবার খান না, ঠান্ডা খাবার খান, অর্থাৎ দই, মিষ্টি, ফল ইত্যাদি বা সাবু মাখা ইত্যাদি খাবার খান, কোনো রকম আনাজ জাতীয় জিনিস সেই দিন খান না। তো যাদের যেরকম নিয়ম আছে তারা সেরকম নিয়ম পালন করবেন, তবে ব্রত সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র একবার ফলাহার করতে অথবা নির্জলা উপবাস রাখতে বা শুধুমাত্র জল গ্রহণ করতে। এবার আমি আপনাদের বলে দেব যে নীল পুজো কবে পড়েছে। নীল পুজো এবছর পড়েছে বাংলার 29শে চৈত্র 1432, ইংরাজির 13ই এপ্রিল 2026 সোমবার দিন। সেই দিন আপনারা নীল পুজো করতে পারেন। এতে তিথির ব্যাপার নেই, এটি ষষ্ঠী তিথি নয়। আমি আগেই উল্লেখ করে দিয়েছি নীলের পুজো সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন হয়ে থাকে। বন্ধুরা, বাতি দান করার শুভ মুহূর্ত হচ্ছে 13ই এপ্রিল বিকাল 5:02 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত। এই বাতি দান সাধারণত নিজের ঘরের যে মন্দির আছে সেখানেই করা হয়ে থাকে। আপনারা যদি মন্দিরে একটি প্রদীপ প্রজ্বলিত করে আসেন তাহলেও হবে, কিন্তু চেষ্টা করবেন বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে এবং দেখতে সেই প্রদীপটি যেন সারা রাত ব্যাপী জ্বলে। এবার আমি বলে দেব নীল পুজোর উপকরণ সামগ্রী। নীল পুজো করতে প্রথমেই যে সামগ্রীটি লাগে সেটা হচ্ছে পঞ্চামৃত, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। এই 5টি জিনিস একত্রে মিশিয়ে তৈরি করা হয় পঞ্চামৃত, এবং এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা অত্যন্তই ভালো। তাই বন্ধুরা, আপনারা নীলষষ্ঠীর দিনেও পঞ্চামৃত বানিয়ে মন্দিরে নিয়ে যেতে পারেন। কিন্তু আরও যে সামগ্রীগুলো লাগবে সেটি হচ্ছে গঙ্গার জল, অনেকেই ডাবের জলও দিয়ে থাকেন। তবে শিবলিঙ্গ প্রথমে পরিষ্কার জল দিয়ে অথবা গঙ্গার জল দিয়ে অভিষেক করবেন, তারপর ঘি এবং মধু দেবেন, তারপরে আপনারা পঞ্চামৃত দিতে পারেন বা দুধ দিয়েও অভিষেক করতে পারেন। এছাড়া দেবাদেবের পুজোয় প্রথম যে ফলটি অবশ্যই লাগবে, বিশেষ করে নীলের পুজোয়, সেটা হচ্ছে বোটা শুদ্ধ কাঁচা আম। বন্ধুরা, বোটা শুদ্ধ কাঁচা আম এই পুজোতে অবশ্যই লাগে। এই ফলটি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করতে হয়। তাছাড়া আপনারা 5 ফল নিয়ে যেতে পারেন। বেল ফল নিতে পারেন, শসা, কলা, শাঁখালু, কুল ইত্যাদি ফল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়, তাই এই সমস্ত ফল আপনারা মন্দিরে নিয়ে যেতে পারেন। যদি কিছুই না নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই একটু বোটা শুদ্ধ কাঁচা আম এই সময় বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, নীল পুজোর জন্যই আরও বিশেষভাবে পাওয়া যায়, তো সেই সামগ্রীগুলো অবশ্যই নিয়ে যাবেন। ফুলের মধ্যে নিয়ে নেবেন ধুতুরা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল বা যে কোনো সাদা ফুল, তাছাড়া ঘিয়ের প্রদীপ, ধূপ, ধুনা ইত্যাদি। দুধের বানানো কোনো সন্দেশ, সাদা মিষ্টি, দুধের বানানো মিষ্টি ইত্যাদি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। শস্য আপনারা অর্পণ করতে পারেন, অক্ষত আতপ চাল, কালো তিল, যব। তাছাড়া যে জিনিসটি ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ সেটা হচ্ছে বেলপাতা। আপনারা বেলপাতা, নিখুঁত বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন, কখনোই ছেঁড়া, ফাটা বা কাটা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না। শিবলিঙ্গে কখনো কোনো ক্ষত জিনিস অর্পণ করতে নেই, অবশ্যই অক্ষত বা গোটা জিনিস শিবলিঙ্গে অর্পণ করতে হয়। নীলের পুজো বিষয়ক যাবতীয় তথ্য আমি আজকের এই ভিডিওটিতে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি পেয়ে আপনারা উপকৃত হলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নীলের পুজোর ওপর আরও অনেক ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।